বসো। পাশের এক আসনের প্রতি ইঙ্গিত করলেন শাহানশাহ। বসতে বসতে শাহজাদা বললেন, তা বাইরে বাইরে এই যে দিনরাত উজি নাজির ঠেলছেন, ঘরের খবর রাখেন কিছু? ঈষৎ বিস্ময়ে শাহানশাহ বললেন, ঘরের খবর? আপনার বেগম যে বিলকুল দেওয়ানা হয়ে গেছে, সে খবরটা রাখেন? ফের মুচকি হাসলেন শাহানশাহ। বললেন, আমার বেগম? কোন বেগম? ফেরোজ বললেন, ছোটি বেগম, শাহজাদি আরজুমান বানু বেগম। আরজু? জি, সে নাকি ছোটি বেগম, আপনার পেয়ারের ছোটি বেগম। পৌত্রের চোখের উপর চোখ রেখে শাহানশাহ ভ্রুকুটি করে বললেন, কেন রে, হিংসে হচ্ছে বুঝি? হিংসে? কেন হিংসে হবে? কেন হবে না? নিজের জন আনজনের কবজাগত হলে জান পুড়ে না কার? নিজের জন? কার নিজের জন? তোমার? আমার? কে আমার নিজের জন? শাহজাদি আরজুমান বানু বেগম ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ভ্রাতা সৈয়দ ইউসুফ সাহেবের মেয়ের মেয়ে। শিশুকালে আরজুমান বানু পিতামাতা হারিয়ে এতিম হয়ে গেলে সুলতান হোসেন শাহ মসনদে বসেই ভাইয়ের এই নাতনিকে শাহী প্রাসাদে নিয়ে আসেন এবং নিজেরই তত্ত্বাবধানে মানুষ করে তোলেন। এর ফলে ক্রমে ক্রমে আরজুমান বানু ও শাহানশাহ একে অপরের সাথে স্নেহের বন্ধনে এমন শক্তভাবে বাধা পড়ে গেছেন যে শাহানশাহ নিজের পৌত্র পৌত্রী অনেক দূরে সরে গেছেন এবং তাদের স্থান আরজুমান বানু বেগম একাই দখল করে নিয়েছেন। আরজুমান বানু বেগমই এখন শাহানশাহর দুই নয়নের মণি। অন্যান্যদের প্রতি দরদদার কম কিছু না হলেও আরজুর দাবি বেশি। নিজের নাতি শাহজাদা ফিরোজ শাহর সাথে এ আরজুমানকে নিয়ে সুলতান হোসেন শাহ রসালাপে রত ছিলেন। শাহজাদার প্রশ্নের প্রেক্ষিতে শাহানশাহ কপট রসে বললেন, বটে, কে তোমার নিজের জন তা তুমি জানো না? ডুবে ডুবে পানি খাও, ভাবছ কে তার জানে ভাও? আমরা বুঝি চোখে সবাই ঠুলি দিয়ে আছি না? দাদু, ভয় নেই, ভয় নেই, কেড়েও নেব না, গিলেও খাব না। তোমার বেগম তোমারই থাকবে, আমি স্রেফ খাজিনদার। আমার বেগম? কি যে আপনি বলেন দাদু, তার কোনো গাছ পাথর নেই। আমার বেগম সে হতে যাবে কোন দুঃখে? ও তো আপনারই বেগম। আপনার বেগম আপনারই থাক, উনি আমার কিছুমাত্র মাথা ব্যথা নেই। ঠিক তো? বিলকুল ঠিক। ও আমার বহিন আছে, বহিনী থাক, ওটা আপনিই নিন। আমি নেব? নেবেন না? জিন্দেগি তো কাটালেন কোনো এক বিয়ে পড়ানো কাজীর বেটিকে নিয়ে। বাদশার ঘরের আওরাতের মুখ কখনো দেখেননি? জিন্দেগির শেষ অক্তে ওটা একটু দেখে নিন। মাফ করো ভাই, তোমাদের এ ভেজাল খেয়ে শেষ বয়স আর পেট পচাতে চায় না। ভেজাল? বিলকুল বিলকুল। বাদশার ঘরের মেয়ে মানে আলালের ঘরের দুলালি। ডাইনে বলতেই ফোঁস, বাঁয়ে বলতেও ফোঁস। স্রেফ হাজারটা বাহানা, মন ভরে না কিছুতেই। আচ্ছা, এক খসমের বুকে খেয়ে খোয়াব দেখবে আরেকজনের? দূর দূর, এসব ঢং ভড়ং আর ঝুট বাতিলের চেয়ে আমার ওই কাজের ঘরের কাঙ্গাল মেয়ে হাজার গুণে বেহতর। তাই? সোনা, খাঁটি সোনা, তিল পরিমাণ খাদ পাবে না তালাশ করে। বটে, তা সোনা যত খাঁটি হোক, বিলকুল তো জড় পদার্থ। জড় পদার্থ? ওইসব গো গেরামের আদনা আওরাত মহাব্বতের বুঝে কি? ওদের গলায় ঝুলে পড়া আর গলায় দড়ি দিয়ে এই যে থাম দেখছেন, এর সাথে ঝুলে পড়া এক কথা। হাত পাগুলো যত বেগেই ছোড়াছড়ি করুন, সাড়াও দেবে না, কথাও বলবে না। ওদের প্রাণ আছে? শাহানশাহ লাফিয়ে উঠলেন, বললেন, প্রাণ নেই মানে? এত তাজা প্রাণ তোমাদের এ আলসে কুড়ে ফুলবিবিদের আছে? এরা তো সব ননির পুতুল, ধরে তুলতে খসে পড়ে। তাই নাকি? তা আপনার ওই কাজের বেটি আসতো একটা বন বৃষ ছিল বুঝি? তার হাত দিতে লাফিয়ে উঠত? আরে বৃষ নয়, বৃষ নয়, হরিণী, বন হরিণী। বন হরিণী? জরুর,
মুক্ত দিলের প্রাণ চঞ্চল, মন হরেনি। হাত দেওয়ার জরুরতই ছিল না, চোখ দিলে নেচে উঠত আনন্দে। সাব্বাস! নিজের চোখে দেখতে যদি দাদু, তবে না বুঝতে ওই গাঁও গ্রামের গরিব মেয়ের প্রাণটা কত তাজা, একদম ছুটন্ত ফোয়ারা রে। তোদের এই বদ্ধ দিঘির পানি নয়। বলেন কি, আমার সেই কাজের বেটি দাদিজান ইতনা বাড়ি উমদা চিজ ছিলেন। ইতনা বাড়ি, সেই দিল, সেই চোখ, সেই মুখ আর আমি কোথাও খুঁজে পাইনি। পরলোকগতা বেগমের স্মরণে শাহনশাহ উদাস হয়ে উঠলেন। এমন সময় শাহজাদার খাস বান্দা শঙ্কিত পদে এসে কর্নিশ করে শাহজাদাকে বলল, আলিজা তামাম পায়রা ফিরেছে, শুধু আপনার ওই শ্বেত পায়রাটার হদিশ পাওয়া যাচ্ছে না। আপনি একটু ডাক দিলে, মানে আপনার হাতের আওয়াজ পেলে হয়তো। শাহজাদা চমকে উঠে বললেন, এই রে, বাজেই বুঝি খেলে? আপনি একটু বসুন দাদু, আমি এক্ষুনি আসছি। বান্দাসহ শাহজাদা দ্রুত পদে ছুটলেন। শাহনশাহ ভাবতে লাগলেন বসে বসে। ভাবতে ভাবতে হারিয়ে গেলেন অতীতে। অতীতের সেই সোনালী দিনগুলি তার চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগল। সেই সাথে ভেসে উঠল কৈশোরের ও যৌবনের বিস্তৃত পায় ইতিহাস। অনেক দিন আগের কথা। তখন তিনি নিতান্তই বালক। সুদূর এডেন বন্দর থেকে একদল আরববাসী বাঙ্গালা মুলুকে এসে চাটিগা বা চট্টগ্রাম বন্দরে অবতরণ করলেন। এই দলের অনেকেই ছিলেন ভাগ্যান্বেষী সৈনিক, বাদবাকিরা ব্যবসায়ী। ক্রমে ক্রমে এই দল চাটিগা বন্দর থেকে বাঙ্গালা মুলুকের পশ্চিম দিকে চলে এলো এবং রাধালি বা রাধা অঞ্চলের আলাইপুর এলাকায়, বর্তমান খুলনা জেলার নিকটবর্তী চাঁদপুর গ্রামে বসতি স্থাপন করল। এ দলের মধ্যেই ছিলেন তিনি। তার বাল্যনাম সৈয়দ হোসেন। সঙ্গে ছিলেন পিতা সৈয়দ আশরাফ আল হোসাইনি ও ভ্রাতা সৈয়দ ইউসুফ। পিতা সৈয়দ আশরাফ আল হোসাইনি তাদের দুই ভাই এবং তাদের আম্মাকে নিয়ে এই চাঁদপুর গ্রামে বসবাস শুরু করলেন এবং ব্যবসায়ে মনোনিবেশ করলেন। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তুরস্কের তিরমিজ শহরে কিছুদিন বসবাস করলেও তারা ছিলেন আরবের অধিবাসী। বংশ তাদের সৈয়দ বংশ। দূর দিয়ে হলেও তার পূর্বপুরুষ খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আজও মনে পড়ে তার এই বংশের ফজিলতে কিভাবে আলাইপুরের ওই এলাকাটা ক্রমে ক্রমে সৈয়দ মহল্লায় পরিণত হল, আর কিভাবে তার এই বংশ পরিচয় দুর্দিনে তার জিন্দেগির মোড় ফিরিয়ে দিল। মনে হয় এ তো সেদিনের কথা। আরব থেকে আগত তাদের দলের লোকেরা দিনে দিনে সকলেই গৌড়ের তৎকালীন শাহী দরবারেও প্রশাসনের কাজ জুটিয়ে নিলেন। শুধু তার পিতাই পড়ে রইলেন তেজারতি আঁকড়ে ধরে। তিনি তেজারতি করতে লাগলেন, আর চাঁদপুর নিবাসী এক সম্ভ্রান্ত কাজীর কাছে দুই পুত্রকে এলেম শিক্ষা দিতে লাগলেন। কিছুদিন কেটে গেল। এরপরই এলো বিপর্যয়। হঠাৎ এই দুই ভাইয়ের প্রথমে মাতৃ এবং পরে পিতৃবিয়োগ ঘটল। দুই ভাই একেবারে এতিম হয়ে গেলেন। দুই ভাই বালক। অভিভাবক ও উপার্জনের কেউ না থাকায় অচিরে তারা চরমতম দুরাবস্থায় পড়লেন। এলেম শিক্ষা বিলকুলই বন্ধ হয়ে গেল। অতঃপর কিছুদিন যাযাবরের মতো তারা হেথা হোথা দিন কাটাতে লাগলেন। তারা দুই ভাই ছিলেন খুব মেধাবী। তিনি নিজে ছিলেন আরও অধিক মেধাবী। বংশ তাদের উচ্চ বংশ। চাঁদপুরের কাজী সাহেব দেখলেন এত বড় খানদানি ও উচ্চ বংশের এতিম বালক দুটি কি করুণভাবে মিশমার হয়ে যাচ্ছে, অথচ একটু সহায়তা পেলেই উচ্চ বংশের মেধাবী ও সৎ স্বভাবের এই ছেলে দুটি অচিরে প্রতিষ্ঠা লাভ করতে পারবে। চাঁদপুরের কাজী সাহেব নিজেও ছিলেন সম্ভ্রান্ত, বিত্তবান, হৃদয়বান মানুষ। অবিলম্বে তিনি তাদের নিজ মাকানে নিয়ে এলেন। পুত্রবৎ নিজে তাদের লালন পালন করতে লাগলেন এবং এলেম শিক্ষা দিতে লাগলেন। গৌড়ের শাহী দরবারেও কাজী সাহেবের পরিচিতি আর প্রতিপত্তি ছিল কিছু। সে সুবাদে পুঁথিগত এলেম শিক্ষার সাথে সাথে নিজ এলাকার সামরিক এক কর্মকর্তার তত্ত্বাবধানে
কাজী সাহেব এই দুই ভাইয়ের খণ্ডকালীন সামরিক শিক্ষার ব্যবস্থাও করলেন। জিন্দেগির মোড় ঘুরে গেল তাদের। এরপরেই তার আনন্দমুখর সোনালি সেই দিনগুলি। অতিশয় মেধাবী দেখিয়ে কিছুদিন পরে একমাত্র কন্যার এলেম শিক্ষার ভার কাজী সাহেব তার উপরই অর্পণ করলেন। শুরু হল তার রসঘন বিচিত্র জিন্দেগি। তালেবে এলেম হয়ে তিনি কাজী সাহেবের কাছে এলেম শিক্ষা করতে লাগলেন এবং পরক্ষণে উস্তাদ হয়ে কাজী সাহেবের কন্যাকে এলেম শিক্ষা দিতে লাগলেন। সুলতানের স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে তার উস্তাদগিরির পয়লা সে দিনটি। আজও তিনি সুস্পষ্ট দেখতে পাচ্ছেন কাজী সাহেবের সেই বালিকা কন্যাটি এলেম শিক্ষার জন্য পয়লা দিন এসে কেমনভাবে জড়সড় হয়ে তার সামনে বসল, আর কেমন দুরু দুরু মনে আর ভীরু ভীরু চোখে পয়লা সবক গ্রহণ করতে লাগল। নাম জিজ্ঞেস করলে নতমস্তক তুলে কেমনভাবে হরিণ চোখে চেয়ে সে নামটি তার বলেছিল এবং নাম বলার সাথে সাথে কেমন একটা সলজ্জ হাসির রেখা তার আকর্ষণীয় ঠোঁটে ঝিলিক দিয়ে গিয়েছিল। নাম ছিল তার মস্ত বড়। গোটা নামের খেয়ে টানতে না পেরে প্রথম প্রথম তিনি নামের শেষাংশ বেগমটুকুই রপ্ত করতে পেরেছিলেন। দু একদিন পরেই তিনি মৃদু হেসে বলেছিলেন, বাপরে বাপ, এত বড় নাম! না না, তুমি শুধু বেগম। বালিকাটি লজ্জা ভরে চোখ তুলে চেয়েছিল। তিনি ফের সহাস্যে বলেছিলেন, তোমাকে শুধু বেগম বলেই ডাকবো আমি, নাখোশ হবে তাতে? বালিকাটির মায়াভরা ওষ্ঠাধারে আবার একটা হাসির রেখা দীপ্ত হয়ে উঠেছিল। লজ্জাবনত মস্তকটি নির্দ্বিধায় নেড়ে সে সম্মতি জ্ঞাপন করেছিল। সেই থেকেই তিনি তাকে বেগম বলে ডাকতে শুরু করলেন। বেগমও ছিল মেধাবী মেয়ে, চঞ্চল প্রকৃতির হলেও সে ছিল সৎ স্বভাবের বিনয়ী এক মেয়ে। অল্পদিনের মধ্যেই তার এলেম শিক্ষা দ্রুত উন্নতি ঘটতে লাগল এবং অল্পদিনের মধ্যেই সৎ স্বভাবের এই দুইটি ছেলে মেয়ে একে অপরের কাছে একান্তই আপন হয়ে গেল। উভয়ের মধ্যে গড়ে উঠল মমতা ও প্রীতি। ক্রমে ক্রমে বাল্যকাল পেরিয়ে তারা কৈশোরে এসে পৌঁছলেন। বয়স যত বাড়তে লাগলো তার প্রতি কাজী কন্যা বেগমের মমতা প্রীতি ভালোবাসায় রূপ নিতে লাগল এবং দিন দিন সে ভালোবাসা শুক্লপক্ষের চন্দ্রবৎ বৃদ্ধি পেতে লাগল। এই দুই কিশোর কিশোরীর মধ্যে গভীর এই সম্প্রীতি লক্ষ্য করে কাজী সাহেব এবং তদীয় পত্নী নাখোশ কিছু হলেন না, বরং কখনো কখনো তারা আড়ালে আবডালে মুখ টিপে হাসতে লাগলেন। শেষ পর্যন্ত অবস্থাটা এমন এক পর্যায়ে এলো যে তার একদিনের অনুপস্থিতিও বেগমের কাছে পীড়াদায়ক হয়ে উঠতে লাগল। বেগম ছিল হাসি খুশিতে ভরা চঞ্চল প্রকৃতির মেয়ে, কিন্তু প্রেম প্রণয়ের ব্যাপারে এসেছিল খুব চাপা। তার সাথে কপট কলহ করতে এসে খুব একটা ভালোবাসত। নানা প্রকার বায়না ধরে তাকে জব্দ করে তৃপ্ত পেত, কিন্তু চরম মুহূর্তের সময়ে তার প্রতি দরদ এসে বিহ্বল হয়ে পড়ত। তাকে সে জব্দ করতে চাইত বটে, কিন্তু তার এতটুকু দুঃখ কষ্ট, তার কিঞ্চিত বিপদ আপদও সে সহ্য করতে পারত না। বাপ্পায়ের দেয়া নিয়মিত খাদ্য আহারের বাইরেও সে প্রকাশ্যে ও গোপনে অহরহ এটা ওটা এনে তার সামনে হাজির করত এবং জোর করে হলেও তাকে সেগুলো খাইয়ে তবে সে তৃপ্ত হতো। তার কাছে বেগমের আবদারের অবধি ছিল না, কিন্তু সে আবদার পূরণ করার কালে তার গায়ে কাঁটার আঁচড় লাগুক তা সে কশ্চিন কালেও চাইত না। শাহানশাহর আজও মনে আছে, কিঞ্চিত জেদি ওই কাজীর বেটির দিলে ওই কিশোরী বয়সে তার প্রতি কি দরদটাই না ছিল। একদিন সে বায়না ধরল, কুল নামিয়ে দাও। বাড়ির পেছনে অত্যন্ত উঁচু এক কুলগাছে অসংখ্য পাকা পাকা কুল ছিল। কুলগাছের মাথা থেকে একটা প্রকাণ্ড ডাল ফলের ভারে নিচের দিকে ঝুঁকে এসেছিল। কুলগুলোকে একান্ত নাগালের মধ্যে দেখে সে বায়না ধরল, কুল নামিয়ে দাও। তিনি তাতে অসম্মতি জানালে কিশোরী বেগম বিপুল বেগে হাত পা ছুটতে লাগল। নিরুপায় হয়ে তিনি তখন গাছে চড়তে লাগলেন। ক্রমেই তাকে উঁচুতে যেতে দেখে বেগম ভীষণ আতঙ্কিত হয়ে উঠল এবং আতঙ্কে ভরে বলল, ও কি, অত উঁচুতে যাচ্ছ কেন? জবাবে তিনি বলেছিলেন, দেখছ না
ডালটা একদম গাছের মাথা থেকে নেমে গেছে। গাছের মাথায় না গেলে ওই ডালে যাব কি করে? চমকে উঠল বেগম। সে চিৎকার করে বলতে লাগলো, সে কি? না না না, কুলের আমার দরকার নেই, তুমি নেমে এসো, শিগগির নেমে এসো। তার কথায় তিনি কান দিলেন না। গাছের মাথায় উঠে নির্দিষ্ট সেই ডালে গেলেন এবং ডালে গিয়ে শক্ত একটা ঝাঁকুনি দিতেই বেসুমার পাকা কুল জমিনে এসে পড়ল। কিন্তু হিতে হলো বিপরীত, একটা কুলও বেগমার হাত দিয়ে ছুঁইল না। ক্ষিপ্তভাবে পা দিয়ে তামাম কুল দোলে মথে একাকার করে দিল। গাছ থেকে নেমে এসে প্রশ্ন করতে সাপের মতো ফুঁসে উঠল বেগম। সে মুখ তুলতেই তিনি দেখলেন বেগমের দু চোখ ভরে গেছে পানিতে। সেই পানি ঠেলে বেরিয়ে আসছে আগুন। মুখমণ্ডলে তার নিদারুণ আতঙ্কের ছাপ। সে ফুঁসে উঠে হাত পা ছুঁড়ে বলল, নিষেধ করা সত্ত্বেও তুমি ওই অত উঁচুতে কেন গেলে? কেন গেলে? জবাবে তিনি বলেছিলেন, বাহ, অত উঁচুতে না গেলে কুল নামাবো কি করে? সে বলেছিল, ওখান থেকে পড়ে যেতে যদি? তিনি কৌতুক করে বলেছিলেন, তো কি আর হতো, মরেই না হয় যেতাম। এ কথা বলাতে সেদিন বেগমের চোখে মুখে যে আতঙ্ক দেখেছিলেন, তার চোখে মুখে যে বেদনার ছাপ মূর্ত হয়ে উঠেছিল, তেমনটির তুলনা আর তিনি কোথাও খুঁজে পাননি। গোস্বায় ফুলতে ফুলতে ঘরে ফিরে সেই গোটা দিন সে ভালো করে কিছু খেতে পারে না এবং পরপর কয়েকদিন কেন তাকে গাছে উঠতে বলে সে এই মর্মে আফসোস করে কাটায়। আরও এক ঘটনার কথা তার মনে পড়ে। এই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। বেগম তখন কুল নামানোর এ ঘটনা বিস্তৃত হয়ে গিয়েছিল। কোনো এক কারণে তার হাতে পায়ে বিস্তর ধুলিবালি লাগে। শানবাঁধা পুকুর ঘাটে নেমে হাত পা ধুয়ে সাফ করছিলেন। ঘাটের পাশে কতগুলো তরতাজা পদ্ম ফুল ফুটেছিল। বেগম এসে বায়না ধরল, ওই ফুল তুলে দাও তাকে। একদম পাড়ের কাছেই ফুল। অল্প পানি বোধে তিনি ফুলের কাছে এগোতে অথই পানির গভীরে হঠাৎ তিনি তলিয়ে গেলেন। পদ্মলতার দামাকল ফেড়ে তার ভেসে উঠতে বিলম্ব হল কিঞ্চিত। এতে করে এই বেগম যে কাণ্ড করে বসল তারও নজির বিরল। ডুবে মরল বলে সে চিৎকার দিয়ে পড়ি মড়ি করে এক বুক পানিতে এসে নামল। চিৎকারে আতঙ্কে পাড়ার মানুষ ঘাটে এসে জড়ো করল। তিনি সাঁতার দিয়ে পাড়ে এসে না ওঠা অবধি বেগমের কান্না আর চিৎকার বিরতি কিছুই ঘটল না। এরপর সে নিজে যখন উঠে এলো পাড়ের উপর, তখন তার শরীরে কাঁপুনি যেন আর থামে না। এভাবে পরস্পরের দিলের সাথে একাত্ম হয়ে দিনে দিনে তারা এসে যৌবনে পদার্পণ করলেন। স্বাভাবিক নিয়মে বেগমকে তখন পর্দার মধ্যে আসতে হলো এবং বাইরের জগৎ ছেড়ে অন্তরালে এসে আশ্রয় নিতে হলো। কিন্তু অন্তরালে থাকলেও তাকে সে আদৌ কিছু ফাঁকে ফারাকে রাখল না। অন্তরালে থেকেই চোখে দৃষ্টির মধ্যে বেগম তাকে এমনইভাবে বেঁধে রাখল যে সে বাঁধন ছিন্ন করে তিনি আর ফাঁকে আসতে পারলেন না। এরপর আরও কিছুদিন কেটে গেল। দুয়ের মধ্যে দুর্বার এ আকর্ষণ লক্ষ্য করে বেগমের মাতা পিতা আর বিলম্ব করা সমীচীন বোধ করলেন না। উচ্চ বংশের এই প্রতিভাবান নওজোয়ানটি বর হিসেবে তাদের কাছে অতিশয় আকর্ষণীয়। কিছুদিনের মধ্যে উভয়ের সম্মতিতে এক শুভ দিন দেখে তারা উভয়ের শাদী মোবারক সুসম্পন্ন করলেন। এরপরে বাসর রাত। বাসরাতের একটা কথা মনে হলে আজও হাসি পায় সুলতানের। আনমনা হয়ে তিনি তাজ্জব হন। বাসরাতে বেগম তাকে কৌতুক করে বলেছিল, এরপর আর কিন্তু তুমি আমাকে বেগম বলে ডাকতে পারবে না। তিনি কিছুটা বিস্মিত হয়ে বলেছিলেন, কেন কেন? এর জবাবে বেগম তাকে বলেছিল, কেন আবার? যারা সুলতান তারাই তো তাদের স্ত্রীকে বেগম বলে ডাকেন। তুমি কি সুলতান যে তোমার স্ত্রীকে তুমি বেগম বলে ডাকবে? এখন থেকে আমাকে আমার আসল নামে ডাকতে হবে জরুর। আগে সুলতান হও, এরপর বেগম বলতে এসো। বলে সে খিলখিল করে হাসে। বেগমের এটা একটা নিতান্তই কৌতুক ছিল। কৌতুক বোধেই তিনিও সেদিন হেসেছিলেন। সেদিন কি তিনি কল্পনা করতে পেরেছিলেন বেগমের সেই কৌতুকটাই সত্য হবে একদিন? কাজীর বাড়িতে লালিত পালিত এতিম সেই সৈয়দ হোসেন তামাম বাঙ্গালার সুলতান হবেন একদিন। কাজীর বেটিকে এসে যে সে বাল্যকালে বেগম বলে ডাকলেন, সত্যি সত্যি
সেই কাজীর বেটি তামাম বাঙ্গালার বেগম হবে একদিন। এর পরের জীবন সংগ্রামময়। ভাই সৈয়দ ইউসুফ ইতোমধ্যেই তৎকালীন সুলতানের প্রশাসনে একটা ছোটখাটো কাজ জুটিয়ে নিয়েছিলেন। এলেমটা পুরোপুরি হাসিল করার জন্যে তিনি আর তখনই কোনো কাজের পিছে ছোটেননি। এখন তার কাজে লাগার সময়। তার সাথে কন্যার শাদী দেওয়ার পরেই কাজী সাহেব জামাইকে প্রতিষ্ঠা করার কাজে মনোনিবেশ করেন। তৎকালীন বাঙ্গালার সুলতান কাজী সাহেবের পরিচিত হওয়ায় কাজী সাহেব সরাসরি সুলতানের কাছে আরজ পেশ করলেন। তদনুসারে সুলতান তাকে ডেকে নিয়ে নানাভাবে পরীক্ষা করে দেখলেন। তার অসাধারণ প্রতিভা, গভীর পাণ্ডিত্য দেখে সুলতান তাকে প্রশাসনের এক আকর্ষণীয় পদে নিয়োগ দান করলেন। অতঃপর শুরু হল পদোন্নতির পালা। স্বীয় প্রতিভা বলে তিনি তরতর করে একের পর এক উচ্চ পদের সিঁড়ি ভাঙতে লাগলেন। অবশেষে হাবশি গোত্রের শেষ সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহের আমলে তিনি উজির বা প্রধান আমত্তের পদে উন্নীত হলেন। কিন্তু যতই তার পদোন্নতি ঘটতে লাগল, ততই তিনি রাজনৈতিক কোন্দল ও দলাদলের আবর্তে পতিত হতে লাগলেন। হাবশি গোত্রীয় সুলতানের স্বল্পকালীন কুশাসন আর স্বেচ্ছাচারের আমলে দরবারের ভেতরে বাহিরে এই দলাদলি আর খুনোখুনি চরম আকার ধারণ করে। একে অন্যকে হত্যা করে রাতারাতি এক একজন সুলতান হয়ে বসতে থাকেন। সালতানাতের আমির, ওমরাহ এবং কর্মচারী থেকে শুরু করে সাধারণ প্রজারাও এতে অতিশয় ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং দলাদলিতে অংশগ্রহণ করতে থাকেন। হাবশিদের শেষ সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহর আমলে এই দলাদলি আর স্বেচ্ছাচারের সকল মাত্রা ছাড়িয়ে যায়। সুলতানের অবিচার আর অনাচারে অতিষ্ঠ হয়ে আমির, ওমরাহ গণের অনেকেই গৌড়নগর ত্যাগ করে দূরে গিয়ে অবস্থান নিতে থাকেন। এক পর্যায়ে মুজাফফর শাহর কার্যকলাপে অত্যন্ত বিরক্ত হয়ে তিনিও হাবশি বিরোধী দলে গিয়ে যোগ দেন। ইতোমধ্যে তিনি আরব গোত্রীয় তামাম আমির, উমরাহ ও কর্মচারীদের নেতৃত্বে এসে গিয়েছিলেন। তিনি এসে এই দলে যোগ দেওয়ার সাথে সাথে তারাও এসে তার সাথে সামিল হন। এভাবে ক্রমেই এই দল স্ফীত হয়ে উঠলে শুরু হয় গৃহযুদ্ধ। ক্ষুব্ধ আমির, উমরাহ এবং প্রজাকুল একযোগে মুজাফফর শাহর শাহী প্রাসাদ ঘিরে ফেলেন। সামরিক বাহিনীর অধিকাংশ সেপাই সেনারাই এ হাবশি বিরোধী দলে এসে যোগ দেয়। প্রায় 4 মাস কাল স্থায়ী হয় গৃহযুদ্ধ। উভয় পক্ষের বিপুল সংখ্যক সেপাই, সেনা, ব্যক্তিবর্গ এই গৃহযুদ্ধে হতাহত হয়। অবশেষে তারই নেতৃত্বে বিদ্রোহী আমির, ওমরার হাতে হাবশিদের শেষ সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ ধৃত ও নিহত হন। শেষ হয় গৃহযুদ্ধ। বাঙ্গালার তখ্ত শূন্য হয়। তার নেতৃত্ব ও যোগ্যতায় মুগ্ধ হয়ে বাঙ্গালার তামাম আমির, ওমরাহ এবার এক বাক্যে তাকেই বাঙ্গালা মুলুকের সুলতান নির্বাচন করেন এবং তিনি সৈয়দ হোসেন নামের স্থলে আলাউদ্দিন হোসেন শাহ নাম ধারণ করে বাঙ্গালার মসনদে অধিষ্ঠিত হন। মসনদে যখন ওঠেন তখন তিনি প্রবীণ। জীবনের মধ্যাহ্ন তার পেরিয়ে গেছে বিলকুল। সেও আজ 17 থেকে 18 বছর আগের কথা। মসনদে উঠিয়ে তিনি হাবশি রাজ্য থেকে নির্বাসিত করেন এবং অকল্পনীয় কম সময়ের মধ্যে তিনি বাঙ্গালা মুলুকে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। সেদিনের কথা আজও মনে পড়ে। বাঙ্গালার মসনদে আরোহণ করে তিনি যখন প্রাসাদে ফিরে এলেন, সেদিন সেই বয়স্ক কাজীর বেটির চোখে মুখে কি খোশ প্রবাহই না ছুটছিল। ওই বয়সেও সে অতীতের সে নববধূটির মতোই সলজ্জ হাসি মুখে বলেছিল, কি দুরন্ত মানুষই না তুমি গো! শেষ পর্যন্ত আমাকে সত্যি সত্যি বেগম বানিয়ে তবেই ছাড়লে। আজ আর সেই বেগম তার নেই। সুলতান হওয়ার অল্পকাল পরেই সে বিশাল এই প্রাসাদ সুলতানকে একা ফেলে পরলোকে পাড়ি দিল। সেই থেকেই তিনি বড় একা, বড় অসহায়। পুত্রকন্যা, নাতি নাতনির কলকণ্ঠের মাঝেও তিনি আজ একা। আজকের এই শত প্রাণের প্রশ্রবণ ওই একটা প্রাণের অভাবজনিত শুষ্কতাকে ভিজিয়ে দিতে পারছে না। দাদু! শাহজাদা ফিরোজ শাহ ফিরে এসে
সুলতানকে তন্ময় দেখে ডাক দিলেন। চমকে উঠে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সোজা হয়ে কুরসির উপর বসতে বসতে হাত দিলেন চোখে। দেখলেন চোখ তার ভেজা। নাতির অলক্ষেই তিনি ক্ষিপ্র হস্তে চোখ দুটি মুছে নিলেন এবং থতমত করে বললেন, হ্যাঁ, কে? ও তুমি, মানে ছোট সাহেব? শাহজাদা বিস্মিত কণ্ঠে বললেন, কি ভাবছিলেন দাদু? হ্যাঁ, না, ও কিছু নয়। তা কি হলো? মানে ওই যে কি কাজে যেন ছুটে গেলে, কবুতর নাকি? হ্যাঁ দাদু, আমার শ্বেত পায়রাটা বড্ড শেয়ানা হয়ে গেছে। ঘাপটি মেরে গাছের আড়ালে বসেছিল। অনেক সাদাসাদি করার পর তবে এসে হাতে আমার বসল। ও আচ্ছা, তা বসো। ও হ্যাঁ, তুমি যেন কি বলছিলে তখন? আরজু বেগমের কি হয়েছে? আসন গ্রহণ করে শাহজাদা বললেন, কি আর হবে, সে তো এমন উন্মাদ, বিলকুল দেওয়ানা। দেওয়ানা? কেন কেন? কবিতা লেখা নিয়ে। কে যেন এক ফালতু লোক এসে তার কবিতা পড়ে দেখে নাকি বলেছে তার কবিতা সুন্দর হয়েছে। ব্যাস, ওই শুনেই টপকে গেছে আপনার সে আসলি বেগম। খাওয়া নেই, দাওয়া নেই, হরদম ওই নিয়েই মেতে আছে। বলো কি? জি দাদু, একদম এই ব্যাপার। কারোর সাথে কথা বলার বা বসে একটু গল্প করার কোনো ফুরসতি আর তার নেই। তাজ্জব, এমনভাবে চললে তো দুদিনে সে বিমারি বনে যাবে। ওকে একটু শাসন টাসন করুন। শাসন? তা আমি কেন? তুমিই তো যথেষ্ট, তুমিই তা করতে পারো। আমি? হ্যাঁ, তোমার ঘর তুমি সামলাবে, এর মধ্যে অন্যকে আর টানছ কেন? ক্ষুব্ধ কণ্ঠে শাহজাদা বললেন, ফের শুরু করলেন? শুধরে নিয়ে শাহনশাহ বললেন, হ্যাঁ, না মানে বলছিলাম তুমি ওকে এ ব্যাপারে নসিহত কিছু করো, না শুনলে আমি তো আছি। অভিযোগের সুরে শাহজাদা বললেন, নসিহত মানার মেয়ে ওটা, কড়া শাসন দরকার। আচ্ছা, তা সে কড়া শাসন তুমি করতে পারবে না? শাসন আমি করব ঠিকই, তবে ওকে নয়, ওই বেয়াদব ফালতু লোকটার সাক্ষাৎ পিলে আমি তার চমকে দেব। শাহানশাহ হাসলেন, হেসে বললেন, তবু আরজুকে কিছু বলবে না? আমার কথা শুনলে তো? ওই বেয়াদবটা কি তাকে বুঝিয়েছে, এখন সে কথাই বড় হয়েছে তার কাছে, আর কাউকে সে মানছে? তাই নাকি? তা কে সে লোক? চিনি না তো, একটা মালির কাছে শুনলাম কয়দিন আগে ওই লোকটা আরজুর সাথে ফুলবাগানে বসে বেলাভর কবিতা নিয়ে মাতামাতি করে গেছে। সে কি? কেমন বয়সের লোকটা? তা মালির কাছে শুনোনি? শুনেছি, বিলকুল নওজোয়ান, দপদপে গায়ের রং, সুদর্শন চেহারা, মানে দেখতে নাকি সে খুবই সুন্দর। এই সেরে ছেড়ে। দাদু, খোঁজ করো, খোঁজ করো। অল্পতে না সামলাতে পাখি কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মানে? ও তো আর পায়রা নয়, মানুষ। সাদাসাদি করার ফলে তোমার পায়রা ফিরে এলেও ও আর ফিরে আসবে না। দাদু, সময় শক্ত করে বেড়ি পায়ে না পড়ালে অসময়ে বিলকুল হাতছাড়া হয়ে যাবে। এলেম আমার আছে। কি বলছেন আপনি? এ পাতা আমি অনেকখানি পড়েছি। তোমার ওই কাজীর বেটি নানি জানি আমাকে এ বিদ্যায় কড়া সবক দিয়েছে। বাপরে বাপরে বাপ, এ আরাত জাতটা আসলে যে কি চিজ তা আমি হাড়ে হাড়ে বুঝেছি। একবার গেঁথে গেলে আর টেনে খোলা যায় না। অসহিষ্ণু হয়ে উঠে শাহজাদা বললেন, আরে দুত্তরি, আপনিও ওই একই দলের, বদ্ধ পাগল। হ্যাঁ, কথায় আমার কোনো গুরুত্বই দিলেন না। ইতোমধ্যে মাগরিবের আজান শুরু হলো। ধর্মর করে উঠতে উঠতে শাহানশাহ বললেন, দেব দেব, জরুর দেব। কোথাকার কোন বুনো মোষ এসে ক্ষেতের আমার পাকা ধান খেয়ে যাবে, এটা আমি বরদাস্ত করব ভেবেছ? কক্ষনো না, কক্ষনো না। শাহজাদা সঙ্গে সঙ্গে ব্যস্ত কণ্ঠে বললেন, আর ওই আরজুটা, ওর পাগলামির কোনো বিহিত করবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পাগলামিও বিলকুল আমি ছুটিয়ে দেব, দেখে নিও। খোদ সুলতান এই প্রাসাদে বিদ্যমান থাকতে প্রাসাদের কেউ সাধ করে পাগল হবে, এত বড় সাহস? এ সাহস আমি চুরমার করে দেব না। এসো এসো, আগে নামাজ আদায় করি, এসো। বলতে বলতে শাহানশাহ দ্রুত পদে সিঁড়ির দিকে ছুটলেন। বিব্রত শাহজাদা ব্যঙ্গোক্তি করে শাহানশাহর পশ্চাধাবন করলেন। শাহী প্রাসাদের এক পাশের এক পথ, প্রাসাদ ঘেরা প্রাচীরের কোল ঘেঁষে পরিষ্কার পরিচ্ছন্ন এক রাস্তা,
শাহী প্রাসাদ পাশে রেখে রাস্তাটি বরাবর ঝিলের দিকে গেছে। প্রাসাদ ছেড়ে কিয়দ্দূর এগোলেই ছোট্ট এক আমবাগান, এরপরেই খোলামেলা ময়দান এবং তার পাশেই ঝিল। ঝিলের পাড়ে ফাঁকা ফাঁকা ছোট বড় কয়েকটি সরকারি বাসভবন। ওই আমবাগানের ভেতর দিয়ে রাস্তাটি সরাসরি ঝিলের ঘাটে এসেছে এবং সেখান থেকে দুই ভাগ হয়ে দুই দিকের বসতের দিকে গেছে। ঝিলের ঘাটে হারওয়াক রং বেরঙের বাজরা থাকে। মোতায়েন শাহী পুরুষ ও পরিবারবর্গের নৌবিহারে ব্যবহৃত হয় বাজরাগুলো। উল্লেখিত এই পথে লোক চলাচল সীমিত। ঝিলের পাড়ে বসবাসকারী সরকারি লোকসহ নৌ ভ্রমণে আগ্রহী শাহী মহলের লোকজনেরাই এই পথে গমনাগমন করেন। এই কারণে রাস্তাটির প্রায়শই যত্ন নেওয়া হয়। বাইরের লোকের চলাচলের এটা কোনো পথও নয়। নিতান্তই প্রয়োজনে দুই একজন ছাড়া বাইরের লোক এ পথে চলেও না বড় একটা। আল আজাদ এমনই একজন ঝিলের পাড়ের বাসিন্দা। খাওয়াজগি শিরওয়ানি সাহেবের ঝিলের পাড়ের মাকানে তিনি থাকেন। মুন্সি সাহেবের তলব পেয়ে আল আজাদ দুসরাবার এই পথে প্রাসাদের দিকে যাচ্ছেন। সাথে আছে শাহী মহলের হুকুমবরদার বৃদ্ধ কুদরত খাঁ। কুদরত খাঁ খাওয়াজগি শিরওয়ানির নিজ এলাকার লোক, তার পরিচিত ও অনুগত। এই সূত্রে শিরওয়ানি সাহেবের মাকানে যাতায়াত আছে কুদরত খাঁর। আজও সে সেখান থেকেই ফিরছে। আল আজাদকে সঙ্গে পেয়ে একত্রেই পথ চলছেন দুইজন। আমবাগানের মধ্য দিয়ে গল্পে গল্পে তারা আনমনে এগোচ্ছেন।